হয় তার কিছু টাকা ওরা ফেরত দেবে, আবার কিছু টাকা পেনশন সিস্টেমের মতন করে পাবে। তা আমার খুব একটা বেশি জমাতে পারিনি। আমি যখনই মধ্যমগ্রাম স্টেট ব্যাংকে এটা চালু হয় তখনই আমি যোগাযোগ করে ব্যাংকের থ্রু করেছিলেন, অল্প দিয়ে শুরু করলাম, লাগিয়ে দিলাম। সেটা তো এখন খুব ভালো ফল দিচ্ছে। সেই 23 সালে যেটা করেছিলাম এখন খুব ভালো জায়গায় সেটা আছে। সেই ডিসিশনটা দাদা আপনার ফ্রুটফুল হয়েছে, একদম ফুল। তা তখন কি করব, পিএফ এর টাকাটা কোথায় লাগাবো, গ্র্যাচুইটির টাকাটা কোথায় লাগাবো, পেনশন হয়তো কিছু পাবো, তাও সে মাইনের হয়তো 1/3 হয়ে যাবে। ব্যাংকে গেলাম, স্টেট ব্যাংক সংসার গেলাম, ওদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা ঠিক পরিষ্কার বলতে পারলো না। অথচ আমি কিন্তু স্টেট ব্যাংকেই ফর্ম ফিল আপ করেছিলাম এবং প্রত্যেক বছরই 2 বা 3 বার যাই হোক আমি জমা করতাম। সেই টাকাটাও ওইখানে স্টেট ব্যাংকে চেক করে জমা দিতাম, ওখানকার স্লিপ মেনশন করে লিখে দিতাম। যতই যে আমি ওখানে গেলাম, গিয়ে বললাম যে আমার তো 60 বছর হয়ে গেছে, এবার আমি টাকাটা তুলবো, কি করতে হবে? ওনারা তো কিছু সেরকম বলতে পারলো না। বললো এটা তো অনলাইন, যেভাবে বলেছে আমি সেইভাবে করে দিয়েছি, বাদ বাকি অনলাইনে সমস্ত কিছু ও ম্যানেজ করেছে। এবং আমার সেই এসআইপি ক্লোজ হয়ে গেল, আমার সেই ব্যাংকের ইয়েতে পাঠিয়ে দিল। আমি এখন এসডব্লিউপি আমি এখন তুলছি, আবার কিছুটা উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়েও সেটা ভালো পারফর্ম করেছে এবং এখনো করে আসছে। আর 5 লাখ টাকার উপরে যদি হয় তার কিছু টাকা ওরা ফেরত দেবে, আবার কিছু টাকা পেনশন সিস্টেমের মতন করে পাবে। তা আমার খুব একটা বেশি জমাতে পারিনি। আমি যখনই মধ্যমগ্রাম স্টেট ব্যাংকে এটা চালু হয় তখনই আমি যোগাযোগ করে ব্যাংকের থ্রু করেছিলেন, হ্যাঁ। এবং ওখানে এনপিএস এ কিছু ওই ইয়ের ইনকাম ট্যাক্স বেনিফিটও হতো। ওখানে কিছু টাকা দিলে পরে সেটা ইনকাম ট্যাক্সের একটা স্কিমে পাওয়া যেত, এক্সট্রা ছাড় পাওয়া 50,000 পর্যন্ত, হ্যাঁ ওরকম একটা কিছু পাওয়া যেত ছাড়। তা সেটা করে গেছিলাম। করে থাকার পর তারপর আমি সুপার অ্যানুয়েশনের জন্য ব্যাংকে গেলাম, স্টেট ব্যাংক মধ্যমগ্রামে গেলাম। ওদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা ঠিক পরিষ্কার বলতে পারলো না। অথচ আমি কিন্তু স্টেট ব্যাংকেই ফর্ম ফিল আপ করেছিলাম এবং প্রত্যেক বছরই 2 বা 3 বার যাই হোক আমি জমা করতাম। সেই টাকাটাও ওইখানে স্টেট ব্যাংকে চেক করে জমা দিতাম, ওখানকার স্লিপ মেনশন করে লিখে দিতাম। যতই যে আমি ওখানে গেলাম, গিয়ে বললাম যে আমার তো 60 বছর হয়ে গেছে, এবার আমি টাকাটা তুলবো, কি করতে হবে? ওনারা তো কিছু সেরকম বলতে পারলো না। বললো এটা তো অনলাইন সিস্টেম আছে, আপনি অনলাইন সিস্টেমে যোগাযোগ করুন। আমি অনলাইনে কোথায় যোগাযোগ করবো আমি নিজেও তা জানি না। ওনারা বলছে ওনারাও কিছু সোর্স দিতে পারছে না। ওনারা আমার নম্বরটা রেখে দিলেন, রেখে আমাকে বললেন আপনি অনলাইনে যোগাযোগ করুন, আমরা কিছু বলতে পারছি না। তারপরে আমি আবার এরকম কি করব বলে আমি প্রসেনজিৎকে বললাম যে জানো এরকম একটা ব্যাপার আছে, আমার তো হয়ে গেছে টাইম, এবার তো আমি টাকাটা তুলে নেবো। এখন তো আমার টাকার দরকার, এখন তো আমি রিটায়ার, আমার টাকা দরকার এখন। তখন বললো কি আছে আপনার সমস্ত কাগজপত্র নিয়ে আসেন, আমি একটু দেখি। তো আমি কিন্তু এনপিএস এ কিন্তু এক্সপার্ট না, আমার কিন্তু এনপিএস হ্যাঁ অভিজ্ঞতাও ছিল। তারপরে আমাদের সাথে ভালো সম্পর্ক এবং আমাদের মানে পরিষেবা প্রসেনজিৎ যেভাবে দেয়, যে কোনো বিষয় নিয়ে ও অনেকটা ঘেটে তার ভিতরে কি আছে না আছে, পজিটিভ নেগেটিভ সমস্ত দিকটা ও ভেবে এবং ক্লায়েন্টকে আশ্বস্ত করে কাজে হাত দেয়। ও এই ব্যাপারে এগিয়ে আসলো এবং ল্যাপটপে এটা খুলে দেখতে শুরু করলো। করার পর একটা জায়গায় পৌঁছালো এবং সেইখানে ও আপনার ইমেল আইডিও দেওয়া ছিল না, অনেক কিছু সব ছিল, সেইগুলো পেন্ডিং করে সব ক্লিয়ার করে তারপরে ওটাকে সুপার অ্যানুয়েশনের জন্য ওই উইথড্র করার জন্য ফাইনালাইজ করে ওটাকে সাবমিট করলো। সাবমিট করার পর গত 20 মে সাবমিট হয়েছে, আবার 21 মে ওই সাবমিশনটা রিজেক্ট হয়ে গেল। আমি তো খুব চিন্তায় পড়লাম। আমি আবার ছুটলাম স্টেট ব্যাংকে, গিয়ে সেখানে আমি এই ইমেলটা দেখালাম যে আপনারা দেখুন এইটা আমি করেছিলাম অনলাইনে, এবার আবার সেটা রিজেক্ট হয়েছে, এটা ব্যাংকের তরফ থেকে যোগাযোগ করতে বলেছে। ওদের কাছে ওটা ফরওয়ার্ড করে দিলাম। আচ্ছা ঠিক আছে দেখছি, আপনার ফোন নম্বর সব দিয়ে যান, আমরা দেখছি। তারপরে কিছু দেখেনি। তারপরে ওইটা রিজেক্ট হয়ে যাওয়ার পর আবার প্রসেনজিৎকে বললাম। প্রসেনজিৎ তারপরে বসে সাইট খুঁজে কি কারণে, কজটা কি সেটা ব্যাংক বলতে পারলো না। ব্যাংক তো কখনোই
ওই ব্যাপারটা ওদের এনপিএস এর কোনো এক্সপার্ট নেই ব্যাংকে, যা বুঝলাম। কেউ কিচ্ছু জানে না, একজন আরেকজনের মুখের দিকে তাকায়, এই টেবিলে যেতে বলছে ওই টেবিলে যেতে, কেউ পরিষ্কার করে। ব্যাংকের ম্যানেজারকেও বললাম, ব্যাংকের ম্যানেজার বলে আপনারা ওই এনপিএস এর ঢুকে ওই সমস্ত করবেন, আমাদের কাছে কিছু নেই। তারপরে এখানে বলাতে ও আবার সাইডে ঢুকে দেখলো যে সেখানে আমার আধার কার্ডের অস্পষ্টতার জন্য ওটা আটকে আছে। ইমেজটা ক্লিয়ার হয়নি। ইমেজটা যেটা আমরা পাঠিয়েছিলাম সেটা জেরক্সের থেকে, সম্ভবত জেরক্সের থেকে যেটা ফটো তুলে পাঠানো হয়েছিল, ওরা সেটা ওই জন্য অ্যাকসেপ্ট করেনি। তারপরে আবার আমরা নতুন করে একদম অরিজিনাল আমাদের আধার কার্ড ছবি করে ওখানে পাঠানো হয়, এবং ওটা সাথে সাথেই প্রসেনজিৎ যে ওটা পাঠিয়েছিল দ্বিতীয়বার, সঙ্গে সঙ্গে ওটা অ্যাকসেপ্টেড হয়। এবং আমি গতকাল আমার সেই টাকাটা আমি পেয়েছি, এনপিএস এর টাকাটা। বাহ, মানে বলতে গেলে এনপিএস এর টাকাটা উদ্ধার করলো প্রসেনজিৎ। যাই হোক, এর জন্য আপনাকে বিভিন্ন এনপিএস অফিসে বা এবং আমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম যে আমরা ওই কলকাতা যে এনপিএস এর অফিস আছে, আমি আপনাকে আশ্বস্ত করেছিলাম যে যেতে হয় তাহলে আপনার সাথে অফিসেও, একদম ও তো অফিসেও যাওয়ার জন্য রেডি ছিল, যে যদি আমাদের এই ব্যাপারটা ঠিক করতে হয় আমরা অফিসে পর্যন্ত যাব। দিনক্ষণও ঠিক হয়ে গেছিল। তার আগে একবার ট্রাই করলো, এবং ট্রাই করার পর এই ব্যাপারটা বুঝতে পারলো কোথায় আটকে আছে। কিন্তু এইভাবে টোটালি এই লেভেলে পরিষেবা আমরা দিয়ে থাকি। হ্যাঁ, এইভাবে টোটালি ভেরিফিকেশন করে সমস্ত কিছু গাইড করা, মানে যে কাজটা যে কিভাবে ও করেছে, যেটা আমি সামনাসামনি বুঝতে পেরেছি, যার জন্য ওর কাছে আমি মানে কৃতজ্ঞ। না না, এটা আমাদের দায়িত্ব। আমার পক্ষে এইটা বের করা সম্ভব হতো না। আমি বড় জোর মুর্শিদাবাদ স্টেট ব্যাংকে গিয়ে বলতে পারতাম, এর বেশি কিছু আমি করতে পারতাম না। অনলাইনে কি দিচ্ছে না দিচ্ছে, আবার অনলাইনে সবসময় কিছু পাওয়া যাচ্ছে না, না মেসেজ পাওয়া যাচ্ছে না, কিসের ফল্ট সেটাও বোঝা যাচ্ছে না। অনেক কষ্ট। ফাইনালি আমরা কিন্তু এনপিএসটাকে আমরা করেছি, সাকসেসফুলি আমরা করেছি। এবং আমরা অনেক লোকে থাকে ইনভেস্টমেন্ট করতে গেলে, আমরা আজও দেখি বেশ কিছু লোক না, তারা বিশ্বাস করে এই আমাদের মতন, মানে আপনি আমাকে বিশ্বাস করেছেন, এটা আমাদের সৌভাগ্য। অনেকে বলে আমি ইনভেস্টমেন্ট করতে গেলে আমি ব্যাংকে গিয়েই করব, কারণ আমাদের থেকে ওই ব্যাংকের লোকটার, উনার নাকি ইনভেস্টমেন্ট সম্বন্ধে নাকি নলেজ অনেক বেশি, উনি নাকি বললে নাকি খুব ভালো গাইডলাইন পাবে। তা আপনার সাথে কিরকম কি এক্সপিরিয়েন্স হয়েছে যখন আপনি ব্যাংকের থ্রুতে ইনভেস্টমেন্ট করতে গেছেন? না, ব্যাংকে ইনভেস্টমেন্ট করতে ভালো হয়, কারণ এর আগে ব্যাংকের একজনের ওখানকার যিনি ছিলেন এর আগে ম্যানেজার, সে আমাকে এমন একটা স্কিম দিল যে স্কিমে টাকা তো গেলই, কিন্তু সেই স্কিমে বেনিফিট খুব একটা বেশি নেই। এবং মানে গেছিলেন মিউচুয়াল ফান্ড করিয়ে দিয়েছে আপনাকে ইন্স্যুরেন্স? হ্যাঁ, ইন্স্যুরেন্স করে দিয়েছে, এবং সেই ইন্স্যুরেন্স ওই আমি 3 বছর চালিয়েছি, আর চালানোর আমার ইচ্ছা নেই। বিভিন্ন ধরনের সেখানে চার্জ ইমপ্লিমেন্ট করা আছে। আমি জীবনে ভাবিনি যে একটা ইন্স্যুরেন্স করতে গেলে এত ধরনের চার্জ বিয়ার করতে হয়। স্টেট ব্যাংকের মতন একটা ভালো সংস্থা, যার প্রচুর মিউচুয়াল ফান্ড, যার ভালো রয়েছে, অ্যাসেট ভ্যালু রয়েছে, তাদের কাছে এই জিনিসটা, ইন্স্যুরেন্সটা খুবই খারাপ। এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের এই যেটা আমি করেছিলাম, সেটা প্ল্যানটাকে আপনার ঠিক মতো বোঝায়নি, কিছু করেনি, না বুঝিয়ে করে দেয়। এইরকম ভাবে তারা যদি মানে একটা কোনো কারণে না কারণে একটা ইনভেস্টমেন্ট করতে বলে, লোকে কতটুকু বুঝবে? কিছুই বুঝবে না। আমি করে তারপরে পড়ে তারপরে বুঝলাম এই ব্যাপার আছে, এতগুলো চার্জ তারা এখানে কেটে নেবে মার্কেটিং এর। এই নতুন নতুন আমাদের এখানে, হ্যাঁ, আমাদের তো অনেক ধরনের স্কিম আছে। হ্যাঁ, একদম একদম। সেই হাইব্রিড থেকে শুরু করে বিভিন্ন ধরনের, নিপন থেকে শুরু করে, অ্যাসেট ম্যানেজমেন্ট থেকে শুরু করে, এসবিআই, কত, কিন্তু তাদের তো এত চার্জ নেয় না। তারাও তো আছে মার্কেট, তারা তো চার্জ নেয় না। একটা ইন্স্যুরেন্স কোম্পানি সে কি করে এত চার্জ মানুষের উপর দিয়ে, ক্লায়েন্টের উপর দিয়ে দেয়? আমি তো বুঝে পেলাম এটা কেন। এটা তো লোকে আকৃষ্ট হবে না, আরো বদনাম হবে। তারা প্রপার ভাবে আপনাকে গাইডই করে না, গাইড করে না। আর এটা তো আমার পক্ষে তো আরো খারাপ, এই কারণে যে আমি যখন রিটায়ার করবো, আমার পয়সার দরকার, তখন তো আমার অ্যাসেট ভ্যালু তো কমে যাবে, আমার তো কোনো বেনিফিটই হবে না। দেখা গেল যে টাকা জমা দিয়েছি সেই টাকাই আমি ফেরত পেলাম না, তার থেকেও কিছু কেটে, চার্জ কেটে তারপর আমাকে দিল। তাহলে আমি কি লাভ হলো? আমার কোনো লাভই হলো না। আপনার অ্যাডভাইজার কি, আপনার অ্যাডভাইসটা কি যে বেস্ট ইনভেস্টমেন্ট গাইডলাইনটা এটা কে করতে পারে, ব্যাংকার নাকি কোনো অ্যাডভাইজার? না, ব্যাংকিং সিস্টেমে
সেরকম তো দেখছি না যে সঠিকভাবে এটাকে কোথাও ভালো যেন করে আপনার বোঝাতে সাথে পারে। সেই বন্ডিংটা তৈরি না হয় না, আমার সাথে বন্ডিং তো তৈরি হয়নি ক্লায়েন্টদের সাথে সেরকম ভাবে। মিউচুয়াল ফান্ডের ব্যাপারে, এসডব্লিউপির ব্যাপারে ব্যাংকের থেকে সেরকম উদ্যোগ তো দেখি না। এই জন্যই আমাদেরকে আমাদের নতুন লোক খুঁজতে হচ্ছে যাদের উপর আমরা ভরসা করতে পারবো। এমনি এবং আমরা যতটা কমফোর্টেবল আজকে আপনার সাথে আমরা আছি, হ্যাঁ, হ্যাঁ। এতটা কমফোর্টেবল কিন্তু কখনো আপনি না। ব্যাংকের সাথে কিন্তু ইনভেস্টমেন্ট নিয়ে হতে পারেন না, না, তাই না? তারা সেই সময় দেয় না। দেয় না। আর যতটা ব্যাংকের এই অ্যাডভার্টাইজ এই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে একটা হচ্ছে ওই বিভিন্ন জায়গায় সরকারের তরফ থেকে মিউচুয়াল ফান্ড সাহি হাই বলে একটা অ্যাড দেয়, এটা কিন্তু খুব ভালো। ওটা আমরা টিভিতে দেখি যে মানুষের ভরসা আনার জন্য সচিন তেন্ডুলকার থেকে শুরু করে রোহিত শর্মা এরাও বলছে। এবং তারপরে আমরা দেখি যে আবার টিভিতে আবার ওই এফএম এও অ্যাড দেয় মিউচুয়াল ফান্ড সাহি। আমাদের কাছে কিন্তু এই যে আমি হয়তো এইসব খোঁজ খবর নিয়ে টিয়ে আমার হয়তো কিছুটা ধারণা ছিল বলে আজকে আমি একটু ভরসা করে নামতে পেরেছি, এবং প্রসেনজিতের মতো লোককে পেয়েছি বলে ভরসাটা আরো বেড়েছে যে আমার এখানে দেখলে তো ওই টাকাটা আমার নষ্ট হয়ে যাবে না, টাকাটা আমারই থাকবে, সে দাম কমতে পারতে পারে, এই রিস্কটা নিতে হবে। এবং ট্রান্সপারেন্ট, পরিষ্কার একদম, এবং সত্যি তো সত্যি, কোনো লোকানোর কোনো ব্যাপার নেই এই যে ব্যাপারটা। এবং এই যে লোকজন আসছে এখন এবং এসে খুঁজছে যে সত্যিকারের কে ওই ব্যাপারটা বলতে পারবে। ব্যাংকে গেলে ওদের সেরকম ধারণার লোক আমি তো দেখিনি, সেইভাবে আমাকে বলিয়ে বুঝিয়ে করাবে। ওরা হয়তো ব্যাপার তাদের অন্যরকম, তারা ব্যাংকিং নিয়ে ব্যস্ত আছে, মিউচুয়াল নিয়ে অত ব্যস্ত নেই। মানে ওভারঅল আপনার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা খুব ভালো এক্সপিরিয়েন্স। আমার ভালো হয়েছে, শুধু তাই না, মানে গাইড করার মতন লোক আছে, এবং প্রসেনজিতের মতন লোক যদি এরকম তাহলে পরে আর ওই ব্যাপারটা মানুষ উপকৃত হবে। প্রপারলি কোথায় টাকাটা লাগালে পরে পাবে। সব থেকে বড় কথা হচ্ছে যে আমার প্রয়োজনের সময় আমি, এটা তো ওপেন এন্ডেড পলিসি, যখন তখনই টাকা দরকার পড়লে আমি হয়তো তুলে নিতে পারবো, সেই জায়গাটাও আছে এখানে। এখন হয়তো লিকুইডিটি করা বলে কখনো দরকার পড়েনি, আপনি জানেন মানুষের অসুবিধা সুবিধা কখন কি হয় বোঝা তো মুশকিল, তখন তুলে নেওয়া যাবে, সেই জায়গাটাও আছে। যেটা আবার ওই MIS যে প্রকল্প আছে 5 বছর লকিং পিরিয়ড, তার আগে তো ওটা তোলা যাবে না, কিন্তু এটা কিন্তু দরকার পড়লে পরে আমি 10%, 20%, 50%, 100% তুলে নিতে পারবো। তো আপনার এই মিউচুয়াল ফান্ডের পাশাপাশি আপনি আপনার পরিবারের জন্য স্বাস্থ্য বীমাও বলে আমাদের থেকে নিয়ে রেখেছেন। স্বাস্থ্য বীমাও আমি করি। স্বাস্থ্য বীমা আপনি নিয়ে রেখেছেন কেন? স্বাস্থ্য বীমা কেন দরকার পড়েছে নেওয়ার? স্বাস্থ্য বীমা তো যখন তখন মানুষের স্বাস্থ্যগত ভাবে দরকার হতে পারে, এই কারণেই স্বাস্থ্য বীমাটা করে রেখেছি আমার ফ্যামিলিতে। আমি যদি কখনো দরকার পড়ে তাহলে ইনভেস্টমেন্ট তাহলে ভাঙতে হবে না। হ্যাঁ, ইনভেস্টমেন্ট। আর অত টাকা বাই চান্স যদি কারোর কোনো রকম বড় ধরনের অপারেশন করা দরকার পড়ে, হার্টের প্রবলেম হয়, হসপিটালাইজ করে অনেক টাকা দরকার পড়ে, সেই 3 লক্ষ 4 লক্ষ টাকা তখন বের করা আমার পক্ষে মুশকিল। সেই জন্যই আমি এটা প্রত্যেক বছরই করে রাখি। আমি ওই প্রসেনজিতের কাছেই করাই বীমাটা, ও প্রত্যেক বছর করে দেয়, চলছে এখনো স্বাস্থ্য বীমাটা চালিয়ে যাচ্ছে। আমি বেশি সময় আপনার থেকে নেব না, আপনি প্রশ্নের খুব সুন্দর উত্তর দিয়েছেন। লাস্ট একটা, আপনার নতুন জেনারেশন যারা এখন চাকরি করছে বা যাদের চাকরি করার 5 বছর 6 বছর হয়েছে যারা, তাদের জন্য আপনার কি সাজেশন, তারা ইনভেস্টমেন্টটাকে কিভাবে করা উচিত, যদি কোনো সাজেশন থাকে? নতুন যারা চাকরি বাকরি করছে, ব্যবসা বাণিজ্য করে কিছু পয়সা রোজগার করছে, তাদের কাছে আমি বলবো যে আপনারা মিউচুয়াল ফান্ডে লগ্নি করার ব্যাপারটা আপনারা ভালো করে স্টাডি করে শুরুটা করুন। এসআইপি করুন, যেটা আপনি মাত্র 3 বছর সুযোগ পেয়েছিলেন, একদম। তারা যদি 10 বছর বা 12 বছর 15 বছর অনেক এগিয়ে যাবে। আমরা হয়তো 3 বছর কাজটা করেছি শেষের দিকে, আর এরা যদি শুরু থেকে করে তাহলে পরে মানে তাদের অনেক সুবিধা হবে, এবং শেষ জীবনে তারা আরো ভালোভাবে অনেক টাকা তারা এসডব্লিউপি করে উইথড্রল করতে পারবে। মানে আপনি যে ব্যাটিংটা 47 ওভারে ব্যাটিং শুরু করেছিলেন, মানে 50 ওভারের ম্যাচ 47 ওভারে কি ভাবলেন যে এবার তাহলে কিছু একটা করি, একটা স্কুপ শট খেলা যাক। আপনার কথা হচ্ছে সেই শটটাই যদি কেউ 20 ওভার বা 22 ওভার 25 ওভার ছিল অনেক আমাদের নিতে পারতো, তাহলে কিন্তু আজকে একটা খুব ভালো স্কোর তাদের দাঁড়াতো। 30 বছর 35 বছর যারা এখন
কিছুটা দাঁড়িয়ে গেছে, যে সমস্ত ছেলে মেয়েরা চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে, তাদের পক্ষে মিউচুয়াল ফান্ডে লগ্নি করা উচিত আমি মনে করি। এখন থেকেই লামসাম অ্যামাউন্ট করতে পারে, আবার তারা এসআইপি করা সব থেকে সুবিধাজনক। এমন কিছু না 2000 5000 টাকা প্রত্যেক মাসে মাসে প্রত্যেকেই জমায়, ইএমআই যেভাবে কাটায়, হ্যাঁ ইএমআই যেভাবে কাটাবে সেভাবে কাটাবে। একটা ভালো সংস্থা দিয়ে দিল, এসবিআই একটা ভালো ফান্ডে জমা করে দিল, অ্যাসেট ম্যানেজমেন্টে জমা করে আছে, সেই ফান্ডগুলোকে আমরা দেখে নেবো, সেই না পারফরমেন্স তাদের উচিত, তারা কত বছর ধরে চলছে, তাদের ফান্ড ম্যানেজারকে তাদের কত হাজার কোটি টাকা খাচ্ছে, সবই আজকাল আমাদের অফার সিস্টেমে সব তুলে ধরা আছে। এমন প্ল্যাটফর্ম আছে যেখানে আপনারা সমস্ত কিছু চেক পুরো করতে পারছেন, কত টাকা বেনিফিট দিতে এসছে, কত পার্সেন্টেজ তারা পেয়েছে এত বছর ধরে, ওই সমস্ত কিছু কোন স্টকে ইনভেস্টমেন্ট করছে। অসুবিধার কিচ্ছু নেই, একটু স্টাডি করে নিয়ে চালু করে দিতে হবে। অল্প টাকা, আপনি যদি 57 বছর বয়সে যদি গিয়ে রিস্ক নিতে পারেন, তাহলে তারা 30 32 35 40 50 কেন না? অবশ্যই। চলুন, এই এজে আপনি সুস্থ থাকবেন, এই যেই রকম ভাবে আপনার শরীরের প্রতি আপনি খেয়াল রাখেন, এখনো হাঁটা চলা বাজার ঘাট সমস্ত, আপনি আপনার রিটায়ারমেন্ট লাইফটাকে সুন্দর পরিবারের সাথে এনজয় করুন। কখনো কোনো রকম অসুবিধা হলে যে কোনো ভাবে, আগেও আমরা পাশে ছিলাম, এখনো আছি এবং আগামী দিনেও থাকবো, ঠিক আছে? এই আশ্বস্ত করতে পারি। ভালো থাকবেন একদম, আমিও আশা করি সহযোগিতা পাবো। চলুন, স্যারকে সময় স্যারের আমাদেরকে দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকে স্যারের কাছ থেকে আমরা যা যা শুনলাম, এখান থেকে কিছু না কিছু পয়েন্ট হয়তো আমরা জীবনেই অবশ্যই আমরা নিজেদের লাইফে আমরা ইমপ্লিমেন্ট করব। কারণ শোনাটা কিন্তু সবকিছু না, শোনা কিন্তু আমরা রামায়ণও শুনি, মহাভারতও শুনি, আবার রামকৃষ্ণ কথামৃত শুনি। শোনার পরে যদি সেটা আমাদের নিজের জীবনে আমরা না কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু ব্যাপারটা ইনকমপ্লিট থেকে থাকে। সুতরাং আমরা আশা করব আজকে একজন সিনিয়র পার্সনের থেকে আমরা যেগুলো শুনেছি, সেটা যতটা সম্ভব নিংড়ে আমরা আমাদের লাইফে যেন কাজে লাগাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সাথে থাকবেন, খেয়াল রাখবেন। জয় হিন্দ।